আমরা যখন খুব ছোট তখন ইন্ডিয়ার যত ক্রীড়া সাহিত্য পড়তাম, ক্রীড়া লেখালেখি পড়তাম, তাদের একটা বড় অংশ জুড়ে ছিল যে সুনীল গাভাস্কারের খোঁজ। মানে তারা নতুন একজন সুনীল গাভাস্কার খুঁজত। যদিও সুনীল গাভাস্কারের পরে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান ইন্ডিয়াতে আসছে, কিন্তু সচিন টেন্ডুলকার আসার আগ পর্যন্ত এইটা ওদের একদম মুখের বুলি। হোয়ার ইজ আওয়ার নেক্সট সুনীল, হোয়ার ইজ আওয়ার নেক্সট সুনীল। তো আমাদের তো আসলে সুনীল গাভাস্কার বা সচিন টেন্ডুলকার আসে নাই, এখনও আসার সময়ও হয় নাই। আমরা মাত্রই ক্রিকেট খেলা শুরু করলাম এই কয় বছর আগে, টেস্ট শুরু করলাম 2001-এ, ফলে আমাদের এটা আসতে সময় লাগবে। কিন্তু আমরা খুব সৌভাগ্যবান যে আমরা একজন সাকিব আল হাসান পাইছি এর মধ্যে। আমাদেরও পরিণতি এই গত বছরখানেক ধরে, বা সাকিব যখন একটু পড়তির দিকে যাওয়া শুরু করলো তখন থেকেই আমাদের এটা শুরু হয়েছে। ইনফ্যাক্ট গাজী আশরাফ হোসেন লিপু আজ থেকে বেশ কয় বছর আগে আমারও বিরাগভাজন হয়েছিলেন একটা কথা বলে যে সাকিবের বিকল্প খোঁজা দরকার। সেটা এমন না উনি তখন সাকিবরে বাদ দিতে বলছিলেন, অ্যাকচুয়ালি নতুন সাকিব খুঁজতে বলছিলেন। তো সেইটা আমরা খুঁজে পাই নাই, এখনও পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজতেছি। কাউরে দেখলেই মনে হয় এই বুঝি সাকিব। কেউ রাস্তা থেকে একটু বাহাতে স্পিন বলের ভঙ্গি করতে করতে হাঁটলে বা ব্যাটিং করতে করতে হাঁটলেও মনে হয় এই বুঝি সাকিব। একই রকম মিডিয়া সিলেটে আরেকজন সাকিবরে খুঁজে বের করার চেষ্টা করতেছে, মাহফুজুর রহমান রাব্বি। সে গত বছর দুই ধরে একটু আলোচনার মধ্যে আছে। সেও বাহাতি অফ স্পিনার এবং ওই 5-6 ব্যাট করে, ফলে এই মিলটার ফলে অনেকেই নতুন সাকিব বলতেছে। আমি বলি যে ভাই দয়া করে আমরা এইসব না চাপ দিই। এই যখন মিডিয়াতে ছিলাম তখন এই যে আমাদের মুমিনুল ছেলেটারে আমি নিজেই নতুন ডট ব্র্যাডম্যান লিখে ফেলছিলাম একবার, সেই জন্য সিনিয়রদের ঝাড়িও খাইছি। অ্যাকচুয়ালি ঝাড়িটা ঠিক ছিল, এই সব কথা বলা ঠিক না। নতুন সাকিব, নতুন অমুক, নতুন তমুক, এগুলো খুব অন্যায়, ইনজাস্টিস তরুণদের প্রতি। অ্যাকচুয়ালি আমরা মাহফুজুর রহমান রাব্বিকেই চাই। সেই মাহফুজুর রহমান রাব্বি কেমন, তার চেয়ে বড় কথা মাহফুজুর রহমান রাব্বির পেছনে কি অসাধারণ একটা মানবিক গল্প লুকানো আছে, সেটা একটু শুনি। আস দেখেন, মাহফুজুর রহমান রাব্বি ক্রিকেটার হিসাবে কী কী করছে এটা হয়তো গুরুত্বপূর্ণ, কিন্তু এখনও পর্যন্ত তার স্ট্যাটিস্টিক্স খুব বেশি কথা বলার মতো হয় নাই। হ্যাঁ, এই সিলেটে যে NCL T20 হচ্ছে এখানে সে ভালো করছে। গত পরশু সম্ভবত একটা ম্যাচে মাত্র 39 বলে 82 রানের একটা দানবীয় ইনিংস খেলছে 6 নম্বরে নেমে। ফলে তাকে নিয়ে কথা হবে, এটাই স্বাভাবিক। এবং একই সঙ্গে সে মোটামুটি ভালো বল করে। সবচেয়ে বড় কথা যে যে বোলিংটা দেখলাম, তার পক্ষে সম্ভব ইন্টারন্যাশনাল শর্টার ফরম্যাটে ইকোনমিক্যাল বোলার হওয়া। মানে সে রান চেপে রাখলেও রাখতে পারে, যদিও এই টুর্নামেন্টে দেখলাম তার ইকোনমি 8-এর উপরে। কিন্তু বোলিং স্টাইলটা এবং লেন্থের ভেরিয়েশন, তারপর আঁটো যে ব্যাপারটা, সব মিলে তারা নিয়ে যদি কেউ কাজ করে, বিশেষত এক্ষেত্রে আমি সুপারিশ করব রাজ্জাকের ব্যাপারে, যে রাজ্জাক যদি একটু উইলিংলি এই ছেলেটাকে নিয়ে কাজ করে। কেন বলতেছি এটা টেকনিক্যালি আরেকদিন বলবো। রাজ্জাকের উচিত, বাংলাদেশে কয়েকটা বোলার আছে যাদের আমি মনে করি রাজ্জাকের এদের নিয়ে কাজ করা উচিত। কয়েকজন দেখলাম এই NCL T20-তেই দেখলাম। কারণ এদের সঠিকভাবে ওই লেন্থটা বোঝানো এবং ওই গ্রিপ এবং ওই ভেরিয়েশনটা, দু একটা টপ স্পিন আর্মার, এই ব্যাপারটা বোঝানোর জন্য বাংলাদেশের সবচেয়ে কোয়ালিটি লোক হচ্ছে রাজ্জাক। তো রাজ্জাক এখন নির্বাচক, হয়তো ওর জন্য চাপ হয়ে যাবে, কিন্তু আমি মনে করি বোর্ডের রিকোয়েস্ট করা উচিত যে এই 5টা স্পিনারটা নিয়ে রাজ্জাক তুমি 6 মাস কাজ করো, ভালো আউটপুট আসবে। মাহফুজুর রহমান রাব্বিকেও সেই দলে রাখা উচিত। ব্যাটিংটা নিয়েও হয়তো একটু কাজ করতে হবে, কারণ সে খুব ভালো পেস বল খেলতে পারবে কি না এটা নিয়ে একটু সন্দেহ করার সুযোগ আছে, কিন্তু সেগুলোতে কিছু যায় আসে না। আমি মূলত মানুষ মাহফুজুর রহমান রাব্বির গল্পটা একটু জানাতে চাই। সেটা মাহফুজুর রহমান রাব্বির যত বেশি, তার চেয়ে বেশি তার বড় ভাইয়ের গল্প। দেখেন, আমাদের দেশে লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির একটা ছেলের ক্রিকেটার হওয়ার প্রধান চ্যালেঞ্জ থাকে হচ্ছে বাবা মা এবং ফ্যামিলির বাধা। যে ক্রিকেটার হয়ে কী করবি, পড়াশোনা কর, চাকরি করবি, তবুও একটা সরকারি অফিসে চাকরি পাইলে জীবন ভরতে যাবে। এই তো আমাদের সর্বোচ্চ দৌড় তো এই। ঢাকার মিডল ক্লাস বা একটু বড় লোকের ছেলে পেলেদের ওই কাঁধে ব্যাগ নিয়ে গুলুগুলু পায়ে একাডেমিতে যাওয়া, আর নারায়ণগঞ্জের একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির ছেলের ইয়েতে ক্রিকেটে যাওয়া এক কথা না। ফলে সে ফ্যামিলি থেকে বাধা পাবে, বাবার খাতে থাপ্পড় খাবে, মায়ের বকুনি খাবে, বড় ভাইদের চোখ রাঙানি খাবে, এই তো স্বাভাবিক। কিন্তু রাব্বির ক্ষেত্রে গল্পটা একেবারে আলাদা। রাব্বিকে ওর বাবা এবং ওর বড় ভাই জোর করে ক্রিকেট মাঠে পাঠাচ্ছে। মানে তারা দুজন চাইছে যে ও ক্রিকেটার হোক। ওর বাবা মোতাহার হোসেন রাজু এবং ওর বড় ভাই হচ্ছে মেহেদি হাসান। এই দুজনে একরকম জোরাজুরি করে ঠেলে ওরে মাঠে নিয়ে গেছে, তোর ক্রিকেটার হইতেই হবে। কেন? দুজনেরই মনে হয়েছে যে এমনি ওই খেলেন না যে পাড়ার মধ্যে বল করছে, ব্যাট করছে, এগুলো দেখে দুজনেরই মনে হয়েছে আমার ভাইটা বা আমার ছেলেটা বড় ক্রিকেটার হবে। দেখেন, একটা লোয়ার মিডল ক্লাসের পক্ষে কত বড় একটা স্বপ্ন। এবং সেই স্বপ্ন থেকে তারা প্রথমে লোকাল ক্লাবে খেলাইছে, সেখান থেকে ওই ক্লেমন একাডেমি যেটা নারায়ণগঞ্জে, সেখানে নিয়ে গেছে বাবা এবং ভাই মিলে।
পোশাক আশাক কিনে দিছে, কষ্ট করে দামি জুতো কিনে দিছে, মানে ওদের ফ্যামিলি ড্রিম, ইনক্লুডিং ওর মা। ও একদিন প্র্যাকটিসে ঠিক মতো যায় নাই বা ফাঁকি দিছে, ওর মা ওই জিনিস ওরে বকাবকি করছে, পরে ওর বাবারে জানাইছে জানো আজকে রাব্বি প্র্যাকটিসে যায় নাই। মানে এটা ওদের ফ্যামিলি মিশন হয়ে গেছিল যে রাব্বিরে ক্রিকেটার বানাইতে হবে। এই পুরো ব্যাপারটা মারাত্মক একটা ছন্দ পতন ঘটে 2020 সালে। 2020 সালে ওর বাবা মারা যান। ওর বাবা মারা যাওয়ার পরে আলটিমেটলি পরিবারটা একদম ধসে পড়ে। এমনিতেই তো যেটা বললাম যে খুব সচ্ছল পরিবার না, তারপরেও এটা একটা ওই যে স্বপ্ন দেখা, সবারই তো স্বপ্ন দেখার অধিকার আছে, সেই স্বপ্ন নিয়ে আগাচ্ছিল পরিবারটা। একটা সুবিধা ছিল যে বাবা উপার্জনকারী ছিলেন, ফলে 3 বাইরে স্বচ্ছন্দে রাখছিলেন। কিন্তু সেই একমাত্র ইনকাম সোর্স বাবা যদি মরে যায় ওই অবস্থায়, তাহলে আর থাকে কি? ফলে ওই সময় মানে পুরো ফ্যামিলি অচল হয়ে গেল। ওর বড় ভাই মেহেদি যে হচ্ছে ওরে নিয়ে সবচেয়ে বেশি উৎসাহী ছিল ওর ক্রিকেট খেলা নিয়ে, ও মানে কি করবে, ও ক্রিকেটে কত ভালো করবে এগুলা নিয়ে এই মেহেদি মানে পাগলের মতো। ফলে ওর মেহেদি কী করলো, গার্মেন্টসে চাকরি নিল। গার্মেন্টসে চাকরি নিয়ে ফ্যামিলিটা টেকানোর চেষ্টা করলো। তখন রাব্বি একদিন তার ভাইয়া, 2 ভাইয়া এবং মারে বলল যে আমার এই ক্রিকেটের পিছনে এত টাকা নষ্ট করার সুযোগ নাই, আমিও ভাইয়াদের সঙ্গে কাজে হাত লাগাই, টার্মেন্টসে কাজ নেই, বা যা পারি কিছু একটা করি, পড়াশোনা ক্রিকেট সব বাদ। ওর ভাই প্রচণ্ড খেপে গেল। মেহেদি বললো যে যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ তোর জন্য এটা করব, তুই চোখ বুঝে ক্রিকেট খেলবি, তোর ফ্যামিলি নিয়ে সংসার নিয়ে কিছু ভাবার দরকার নেই, যেভাবে পারি আমিও একাডেমির বেতন দেবো, যেভাবে পারি তোর পোশাক কিনে দেবো, তোর এই গিয়ার কিনে দেবো, কিন্তু তুই ক্রিকেট ছাড়া কিছু ভাববি না। আজকে রাব্বি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন্সি করছে, বাংলাদেশকে একটা এশিয়া কাপও এনে দিচ্ছে রাব্বি। এই এশিয়া কাপের আগেরটা আমরা পরপর 2টি এশিয়া কাপ জিতছি। রাব্বি অলরাউন্ডার হিসেবে মোটামুটি আলোচনায় চলে আসছে। আর 1-2টা সিজন পরে হয়তো আমরা বুঝতেও পারবো যে ন্যাশনাল টিমে চলে আসবে কি না বা কোন লেভেলে যাবে। কিন্তু দেখেন, আমি ওই যে কদিন আগে আমাদের আজিজুল হাকিম তামিম সম্পর্কে বলতেছিলাম যে ও যদি বড় ক্রিকেটার না হয় কিছু যায় আসে না, মানুষ তো হয়েছে, মানবিক তো হয়েছে, যে নিজের আয়ের পুরো টাকাটা এতিমদের কাছে চলে যায়, এই মানুষটা তো হচ্ছে। আর রাব্বির ক্ষেত্রে ওই কথা বলি রে, রাব্বি মানে ন্যাশনাল টিমে আসতে হবে, সাকিব হইতে হবে, এই দিব্যি দিয়ে সোর্সটা সবাই পৃথিবীতে পাঠায় না, যদি হইতে পারে খুব ভালো, হইতে পারলে তো পুরো পৃথিবী ধন্য হয়ে যাবে আরেকটা যদি বড় অলরাউন্ডার বাংলাদেশ থেকে আসে, কিন্তু না হইলেও কিছু যায় আসে না। আজকে ওর ভাই মেহেদি, সে যে হিরো, আমি তো তার মধ্যে টেন্ডুলকারের বড় ভাই অজিত টেন্ডুলকারের দেখতে পাই। অজিত টেন্ডুলকার যেভাবে নিজের জীবন যৌবন সব বিসর্জন দিয়ে সচিনরে তৈরি করছেন, একজন মেহেদি সেইভাবে আমাদের রাব্বিরে তৈরি করছে। আমি রাব্বির জন্য যতটুকু প্রার্থনা করি তার চেয়ে বেশি প্রার্থনা করি এই মেহেদি হাসান, এই লোকটার জন্য। আমি জানি না, নিশ্চয় আমার চেয়ে বয়সে অনেক ছোটো হবে, আমার এখন মানে খুব বেশি শখ চাহিদা তো নাই। আমি 2টা ফ্যামিলিতে দেখা করতে চাই। একটা হচ্ছে হৃদয়ের মা, আমি বুঝতে চাই যে একটা নারী, বাংলাদেশি নারী কী করে নিজের স্বর্ণালঙ্কার বেচে জমি বন্ধক রেখে ছেলেরে ঢাকায় পাঠায়, ঢাকায় পাঠানোর পরে প্রতারিত হয়ে ফেরার পরে সেই ছেলের জন্য আবারও জমি বিক্রি করে বাজি ধরে, কি করে একটা ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য একটা গ্রামের নারী এই ঝুঁকি নিতে পারে। আরেকটা বুঝতে চাই হচ্ছে রাব্বির বাসায় গিয়ে, রাব্বির বড় ভাইয়ের কাছ থেকে বুঝতে চাই যে নিজের সর্বস্ব ত্যাগ করে, নিজে গার্মেন্টসে চাকরি করে বাবার স্বপ্ন পূরণ করা, ভাইয়ের স্বপ্ন পূরণ করা, এটা কীভাবে সম্ভব? আমরা তো অন্যরকম গল্প শুনে আসতেছি সবসময়, সেই জায়গায় এই গল্পগুলো আমাদের বদলে দিতে চায়। তো রাব্বির সাফল্য নিয়ে উদযাপন চলুক, তার চেয়ে বেশি যেন তার পরিবারের প্রতি ধন্যবাদটা থাকে। সবাই ভালো থাকবেন।